অনলাইনে কিভাবে 2.1 ফিল আপ করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনারা যদি এরকম VAT online.gov.bd এখানে লগ ইন করেন, আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে আপনার যদি আইডি না থাকে, সাইন আপ বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার রেসিডেন্সিয়াল টাইপ সিলেক্ট করতে পারেন। আপনি কি রেসিডেন্সিয়াল নাকি নন রেসিডেন্সিয়াল, আপনার কি এনআইডি আছে নাকি পাসপোর্ট আছে। দেন আপনি এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে আপনি যদি চেক বাটনে ক্লিক করেন, অটোমেটিকলি ভেরিফাই করে আপনার নামটা এখানে নিয়ে আসবে সার্ভার থেকে। এবার আপনি প্রতিষ্ঠানের কি এমপ্লয়ি নাকি পার্টনার নাকি সিইও, আপনি এটা সিলেক্ট করতে পারেন এখান থেকে আইডি খোলার সময়, নাকি ওনার। দেন আপনার একটা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতে হবে, এবং এখানে একটা রিকভারি কোশ্চেন দিতে হবে। রিকভারি কোশ্চেন ড্রপ ডাউনে অনেকগুলো আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে। ইউজুয়ালি আমরা সাজেস্ট করি যে এটা আপনার জন্য ইজি হয় সেটা দেওয়ার জন্য, যেমন হোয়াটস ইউর মাদার্স নেম, এটা যদি আপনি দেন সবসময়, যদি এটাই প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাবে যে এনআইডি তে গেলে আপনি মাদার্স নেমটা পেয়ে যাবেন। অথবা কালার যদি হয়, আপনি একটা কালার ইউজ করলে সেটা হতে পারে। তো এখান থেকে পরে আপনি চেক বাটনে ক্লিক করলে এটা আপনার কোনো ইরর থাকলে দেখাবে। যেমন আমাদের এইখানে যেহেতু কোনো তথ্য দেয় নেই, এই ফিল্ডে ইরর আছে, সে রেড মার্ক করে দিছে, তাহলে আমাদেরকে এই তথ্যগুলা দিতে হবে, ম্যান্ডেটরি। সো যদি এমন হয় যে না, আপনি কনফিডেন্স পাচ্ছেন না কোন তথ্য কোথায় দিবেন, আমি বলবো জাস্ট আপনি ওই পেজে এসে প্রথমেই চেক বাটনে ক্লিক করেন, তাহলে আপনাকে এখানে যেটা যেটা শো করবে আপনি সেই অনুযায়ী তথ্য দিবেন। যেমন প্রোভাইড ডাটা অন নেম, তার মানে এই নেম ফিল্ডের মধ্যে আপনি ডাটা দেন, আপনি ডাটা দেননি। যদি আমরা এখানে ডাটা দিই তাহলে দেখবেন যে এই রোডটা চলে যাবে। তাহলে আপনি একেবারে নতুন হলে আপনি এই ইনস্ট্রাকশনটা ফলো করতে পারেন। ঠিক আছে। এর বাইরে যদি আমরা দেখি যে আপনি একেবারে নতুন, আপনি এখান থেকে আরো কিছু হেল্প নিতে পারেন। কিরকম? এই যে দেখেন এখানে ইউজার ম্যানুয়াল একটা বাটন আছে, এখানে গেলে আপনার এই ইউজার ম্যানুয়াল গুলো কিন্তু আছে। যেমন 2.1 কিভাবে ফিল আপ করতে হবে, এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে। 2.1 অ্যাপ্লিকেশন বিন রেসিডেন্ট ট্যাক্স পেয়ার, দেখছেন? এটা আপনি ডাউনলোড করলে এখানেও দেখবেন যে ডিটেলস ওনারা দিয়ে দিছে, যে আপনি কোনটার পরে কোন তথ্য দিবেন, কিভাবে দিবেন। এটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি মনে হয়, বা করবে। এটা আপনি দেখতে পারেন। এখানে দেখেন অন সাইট পেজের একটা ডকুমেন্টারি ওনারা বানাই দিছে আপনাকে, এখানে কোনটার পরে কোনটা করতে হবে, কোন পেজটা আসবে, এখানে ডিটেলস আছে। আমরা হয়তো এই জিনিসগুলো পজিটিভলি থিঙ্ক করি না বা খুঁজি না, এই জন্যই এনবিআর যেই মডিউল গুলো লাইভে আনছে ওই মডিউলের ডিটেলসটা সে এখানে পিডিএফ আকারে দিয়ে দিছে। যেমন 9.1 রিটার্ন ফিল আপ করা নিয়ে আপনি চিন্তিত, এই যে এখানে কিন্তু এটার মডিউলটা দেওয়া আছে। একজন ট্রেডারের ক্ষেত্রে 9.1 কিভাবে হবে, হ্যাঁ, এই 9.1 একজন রেয়াতি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে হবে। হুম। আপনি পেমেন্ট গুলা, ই পেমেন্ট গুলা কিভাবে প্রসেস করবেন, এটা এখানে দেওয়া আছে। 6.10টা কিভাবে ফিল আপ করবেন, এখানে দেওয়া আছে। 9.3 কিভাবে ফিল আপ করবেন, এখানে দেওয়া আছে। হ্যাঁ, বিন ক্যান্সেলের আবেদনটা কিভাবে ফিল আপ করবেন, এখানে দেওয়া আছে। আপনি চাইলে এই ডকুমেন্টগুলো ডাউনলোড করে আপনি নিজেরটা নিজেও দেখে নিতে পারেন। এবার আসেন, যেহেতু আমার আইডি ওপেন করা আছে, আমি আমার আইডিতে লগ ইন করছি। আপনি যখন আপনার আইডিতে লগ ইন করবেন, শুরুতেই আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি, আমার এখানে যেহেতু প্রতিষ্ঠান নিবন্ধিত আছে এই জন্য এরকম ড্যাশবোর্ড আসছে, আদারওয়াইজ আপনি লগ ইন করলে প্রথমেই যেই ইন্টারফেসটা পাবেন এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সিলেক্ট করে। এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনি। এখান থেকে আপনাকে ফর্মে ক্লিক করতে হবে। এই ফর্মে এসে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন, অ্যাড ফর্ম। অ্যাড ফর্মের এখান থেকে আপনি দেখেন ড্রপডাউনে একাধিক ফর্ম আছে, একটা হলো 2.1, আর একটা হলো 18.1। ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য 18.1 লাইসেন্সের জন্য, আর রেগুলার রেজিস্ট্রেশন অথবা টার্ন ওভারের রেজিস্ট্রেশনের জন্য 2.1। আপনি এই 2.1 কে সিলেক্ট করে এখানে ওকে করলে ফর্মটা ওপেন হবে। আমি যেহেতু এই ফর্মটা এখানে নতুন করে আবার ওপেন করতে চাই না, আমি এক্সিস্টিং কোনো একটা প্রতিষ্ঠানের একটা ফর্মের মধ্যে আমি যাচ্ছি। যেমন এই ফর্মটাতে যদি ঢুকি, জাস্ট এরকম একটা ফর্ম আপনার এখানে ওপেন হবে। এই ফর্মে আপনি ধরেন একেবারে নিউ কামার, আপনি কিছুই জানেন না, তাহলে শুরুতেই আপনি এই ফর্মটাতে আসার পরে আপনার কাছে যদি ওই ম্যানুয়ালটা থাকে এটাকে ফলো করতে পারেন, অথবা
আপনি শুরুতে এসে এখানে চেক বাটনে একটা ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে বলে দিবে যে হ্যাঁ, এই এই তথ্য এখানে নাই, এগুলো দেওয়া হোক। যেহেতু এটা সাবমিট করা একটা এই জন্য এখানে এতগুলো ইরর দেখায়নি। তাহলে এই ফর্মের কতগুলো পার্ট আছে। প্রথম পার্ট যেটা আমরা ফর্মে দেখলাম যে রেজিস্ট্রেশন বেসিস। এই রেজিস্ট্রেশন বেসিস মানে আপনার রেজিস্ট্রেশনটা কি নতুন রেজিস্ট্রেশন নাকি রি রেজিস্ট্রেশন। দেখেন, রি রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে আপনার পুরাতন বিন দিতে হয়, প্রতিষ্ঠানের নাম দিতে হয়। আর নতুন দিলে আর আপনার এটা থাকে না। তারপরের তথ্যটাই হলো কি, বিজনেস ইনফরমেশন, ওনারশিপ টাইপ। এই যে আমি কিছুক্ষণ আগে আজকের ক্লাসের শুরুতে যে বললাম, ওনারশিপ টাইপটা আপনার জানতে হবে। কেন জানতে হবে? আপনি নিবন্ধনের সময় এই তথ্যটা দিতে হয়। এখানে ডিফল্ট কিছু টাইপ দেওয়া আছে: প্রোপাইটারশিপ, পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডিপ্লোম্যাটিক মিশন, এগুলা। এর বাইরে যদি আপনার হয়, এর বাইরে কি হইতে পারে? যেমন আপনি ভ্যাট কনসালটেন্ট, আপনার একটা বিন দরকার, তাহলে আপনি আদার্স লিখে আপনি আপনার ওনারশিপ টাইপটা এখানে লিখে দিতে পারেন। এই যে আদার্সে ক্লিক করলে আপনার অপশন আসবে স্পেসিফিক্যালি আপনি লেখার জন্য। তাহলে আমাদের বি পার্টে ওনারশিপ টাইপ দিতে হবে। বি টুতে আইসা আছে হলো উইথ হোল্ডিং এন্টিটি। উইথ হোল্ডিং এন্টিটি কিনা আপনি কিভাবে বুঝবেন? আমরা সংজ্ঞার মধ্যে পড়ছি যে কারা উৎসে গঠনকারী সত্তা, তাদের একটা তালিকায় আছে। এই তালিকার মধ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি অন্তর্ভুক্ত। যদি আমি এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি দেখি যে বিন করার সময় এই প্রতিষ্ঠানটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার মানে সে উইথ এন্টিটি, এখানে আমি ইউজ করবো। আর যদি দেখি যে না, সে প্রোপ্রাইটারশিপ প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান, তার টার্নওভার 10 কোটি টাকার নিচেই হবে ইউজুয়ালি, তাহলে আপনি এখানে নো দিতে পারেন। তারপরের পার্টটা হলো খুব খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, জেনারেল ইনফরমেশন। এই তথ্যের উপর বেস করেই কিন্তু আপনার বিনটা নির্ভর করে। কিরকম? এখানে আপনার ট্রেড লাইসেন্সের নাম্বার দিতে হয়, ডেট দিতে হয়, ইস্যুর ডেট দিতে হয়। যদি আপনার ট্রেড লাইসেন্সটা অনেক আগের হয়, 2022 সালে আপনি বিনের জন্য আবেদন করছেন এখন, যদি ট্রেড লাইসেন্স ডেটটা ওই সময়ের হয়, বিনটা ইস্যু করার সময় বিনের ইফেক্টিভ ডেট কিন্তু ওই তারিখ থেকে দিয়ে দেয় অনেক সময়। সো আপনাকে এখানে আবেদন করার সময় কারেন্ট ডেটের বা ব্যবসায় শুরুর যে ডেটটা, এই ডেটটা এখানে দিতে হবে, ট্রেড লাইসেন্সের যে ডেটটা। তারপরে আপনার আরডিএসসি নিবন্ধিত যদি হয়ে থাকে পার্টনারশিপ অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইনকর্পোরেশন নাম্বার এবং ইনকর্পোরেশন ডেট এখানে দিতে হয়। তার পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানের টিন, প্রোপাইটারশিপ হলে মালিকেরটা, আর পার্টনারশিপ হলো প্রতিষ্ঠানের বা লিমিটেড কোম্পানি হলো প্রতিষ্ঠানের টিন। টিন নাম্বার এখানে দিলে অটোমেটিকলি ওই টিনের নাম কি এখানে চলে আসবে, এখানে আপনি আর কিছু লিখার অপশন থাকে না। দেন হলো নেম অফ দ্য এন্টিটি, আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনি এখানে লিখতে পারেন। যদি আপনার টিন হয়ে থাকে প্রতিষ্ঠানের নামে, তাহলে এটা তো নাম অটোমেটিকলি আসে, বা সেমটাই আপনি আবার এখানে লিখতে পারেন। আপনার প্রতিষ্ঠানে যদি আলাদা কোনো ব্র্যান্ড নাম থাকে, আপনি এখানে লিখে দিতে পারেন। এটা হলো রেজিস্ট্রেশনের টাইপ। আপনি কি টার্নওভারে নিচ্ছেন নাকি ভ্যাটে নিচ্ছেন? যদি টার্নওভারে নেন, তাহলে আপনি টার্নওভারে তালিকাভুক্ত হবেন। তালিকাভুক্তের জন্য আলাদা ফর্ম না, শুধু C7-এ আপনাকে তথ্যটা সিলেক্ট করলেই হয়। তারপর আপনি ইকুইটি ইনফরমেশন দিতে পারেন, লোকাল হোক, আর জয়েন্ট ভেঞ্চারে হোক, আর ফরেন হোক। আর যদি আপনি বিদা রেজিস্ট্রেশনভুক্ত কোনো শিল্প আইআরসি হোল্ডার প্রতিষ্ঠান হয়ে থাকেন অথবা বিদেশি প্রতিষ্ঠান হয়ে থাকেন, আপনার বিদা রেজিস্ট্রেশন আছে, তাহলে আপনি এখানে বিদা রেজিস্ট্রেশন নাম্বার এবং ইস্যুর তারিখ দিতে পারেন। এগুলো হলো একেবারে বেসিক তথ্য। দেখা গেলো অনেক সময় আপনি এখানে প্রতিষ্ঠানের নাম লিখেন নাই, আপনার নাম লিখে দিচ্ছেন, তাহলে আপনার বিলটা ইস্যু হয়ে যাবে আপনার নামে। আবার অনেক সময় দেখা যায় এখানে লেখার অপশন থাকে না, তখন আপনাকে একবার সাবমিট করলে আবার ওরা রিজেক্ট করে, তখন লেখা দিতে হবে। আর ডি পার্ট হলো কন্ট্যাক্ট ইনফরমেশন। আমাদের বিনটা কোন সার্কেল, কোন ডিভিশনে হবে, এটা নির্ধারণ করা হয় আপনার প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী অথবা আপনার প্রতিষ্ঠানের পোস্টাল কোড অনুযায়ী। যদি আপনি প্রতিষ্ঠান হলো নারায়ণগঞ্জে, পোস্টাল কোড দিচ্ছেন উত্তরা, আপনার বিন কিন্তু চলে যাবে ঢাকা উত্তরে, দক্ষিণে না হয়। সো এখানে পোস্টাল কোডটা আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার পোস্টাল কোড কত? এটা নিশ্চিত হওয়ার একটা সহজ উপায় হলো, যে কোনো ট্রেড লাইসেন্সে যেহেতু প্রতিষ্ঠানের ঠিকানা থাকে, ওই ট্রেড লাইসেন্সের মধ্যে ওই এরিয়ার পোস্টাল কোডটা উল্লেখ থাকে। অথবা আপনি গুগল থেকে বা আমাদের পোস্ট অফিসের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। তারপরে হলো যে আপনার এখানে যোগাযোগের জন্য একটা ফোন নাম্বার। এই ফোন নাম্বারটাই মূলত আপনার সাথে ভ্যাট অফিস থেকে, এই যে মোবাইল নাম্বার যেটা রেট স্টার্ট দেওয়া, আপনার সাথে যোগাযোগ করবে, বা আপনাকে কোনো ধরনের মেইল আসবে, বা আপনার রিটার্ন দাখিল করলে যে মেইলটা আসে এই মেইল অ্যাড্রেসে আসে। আবার আপনি আমদানিকারক হলে আপনার এই ফোনটা একবারের জন্য কাস্টমস থেকে ভেরিফাই করে ওটিপি নিয়ে আপনার বিনটা কাস্টমস এসআই কোড সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়। সো
নিবন্ধন নেওয়ার সময় এমন কারোর ফোন নাম্বার দেওয়া যাবে না যে নাম্বারটা আপনার অ্যাক্সেস থাকবে না, এমন কোনো মেইল দেওয়া যাবে না যে মেলে আপনার অ্যাক্সেস থাকবে না। ইউজুয়ালি আউটলুকের মেইলগুলোতে অনেক সময় অসুবিধা হয়, এখানে আমরা বিন খোলার সময় সবাইকে পরামর্শ দিই একটা জিমেইল দেওয়ার জন্য, এবং এটা প্রতিষ্ঠানের মেইল অ্যাড্রেস দেওয়ার জন্য, কোনো এমপ্লয়ি না দিয়ে মালিকের অথবা প্রতিষ্ঠানের নিজস্ব কোনো মেইল অ্যাড্রেস। আবার যদি এমন হয় যে আপনার প্রতিষ্ঠানটা এক জায়গায়, এটার হেড অফিসটা আরেক জায়গায়, তাহলে আপনি চাইলে এখানে আলাদা হেড অফিসের অ্যাড্রেস দিতে পারেন। আর যদি একই জায়গায় হয়, আপনি টিক চিহ্ন দিলে এক জায়গায় এখানে দেখাবে। দেন আপনি যদি কেন্দ্রীয় নিবন্ধন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ফর্ম নাই, আলাদা কোনো কিছু করতে হয় না। এখানে জাস্ট ব্রাঞ্চ সিলেক্ট করে ব্রাঞ্চ অ্যাড করলেই হয়। অ্যাড বাটনে গিয়ে আপনি ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্রাঞ্চের একটা নাম দিতে পারেন, ব্রাঞ্চের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এটা কি ওয়্যার হাউস নাকি ফ্যাক্টরি নাকি হেডকোয়ার্টার নাকি সেল সেন্টার। আপনি প্রজেক্টের একটা টার্ন ওভার দিতে পারেন। এই ব্রাঞ্চে যদি আগে বিন থাকে থাকে বিন নাম্বার দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে। এই ব্রাঞ্চ অ্যাড করার পরবর্তী পার্ট হলো মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি। আপনার কি ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট, এক্সপোর্ট, সার্ভিস, রিটেল, হোলসেলিং। ধরেন আপনি আমদানিকারক, আপনি এখানে ইম্পোর্ট দিলেন, কিন্তু এখানে আইআরসি নাম্বার দিতে হবে, আইআরসি ইস্যুর ডেট দিতে হবে। আপনি ইম্পোর্ট এখানে না দিয়ে আপনি এখানে আদার্স ইম্পোর্টার লিখে দিলেন, আইআরসি নাম্বার আপনি অ্যাসাইন করেননি, তাহলে অনেক সময় দেখা যাবে আমদানি পর্যায়ে আপনার বিনটাকে ইনভ্যালিড দেখাবে। তাহলে আমদানিকারকের ক্ষেত্রে, রপ্তানিকারকের ক্ষেত্রে অবশ্যই এখানে F4 অথবা F5 সিলেক্ট করে এখানে আপনার আইআরসি নাম্বারটা দিতে হবে, তাহলেই এসআই কোডাতে আপনার বিনটাকে সার্চ দিলে ওনারা পাবে। এর বাইরেও যদি আপনার কোনো কিছু থাকে অ্যাক্টিভিটি, আপনি এখানে আদার্স দিয়ে লিখে দিতে পারেন। যেমন আপনি এডুকেশন ইনস্টিটিউট, আপনার এখানে আপনি লিখে দিতে পারেন। আপনি কনসালটেন্সি ফার্ম, আপনি এখানে লিখে দিতে পারেন। সার্ভিস দিয়েও আপনি লিখতে পারেন, বা আপনি এখানেও আলাদা লিখতে পারেন। এবার আসেন ম্যানুফ্যাকচারিং, যদি আপনি সিলেক্ট করেন, ম্যানুফ্যাকচারিং এখানে সিলেক্ট করার সাথে সাথে আপনাকে এখানে ডিফল্ট কিছু ক্যাটাগরি দিয়ে দিচ্ছে। যেমন এগ্রিকালচারের যত প্রোডাক্ট আছে এগুলোর ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, আপনার ফুড বেভারেজের ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আপনার একটা দেওয়া আছে সেটা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সিলেক্ট করবেন। এরকম যদি কোনোটার সাথে মিলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি না মিলে আপনি আদার্স দিয়ে আপনার কোনো স্পেসিফিক ক্যাটাগরি থাকলে আপনি লিখে দিতে পারেন। দেন পরবর্তীতে হলো এরিয়া অফ সার্ভিস। আপনি যদি সার্ভিস সিলেক্ট করে থাকেন, ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি সার্ভিস সিলেক্ট করলে দেখবেন যে এই যে সার্ভিসের লিস্ট চলে আসছে, এই যে আপনার সার্ভিসটা কোনটার সাথে মিলে। যদি এখানে কোনো একটা নির্দিষ্ট সার্ভিসের সাথে আপনারটা মিলে যায়, তাহলে আপনি ওইটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ আদার্স দিয়ে লিখবেন। দেখেন এবার বিজনেস ক্লাসিফিকেশন কোড। বিজনেস ক্লাসিফিকেশন কোড বলতে বোঝাবে আপনার ফিনিশ প্রোডাক্ট যেটা, অথবা আপনার সার্ভিসের যে সার্ভিস কোড। আমরা ক্লাসের শুরুতে এই জন্যই বলছি যে আপনার প্রোডাক্টের সার্ভিস কোড বা সার্ভিসের ডেফিনেশন প্রয়োজন হয়, আপনি শুরুতে এটা বের করে নিতে হয়। এখানে আপনার এইচএস কোড এবং পণ্যের বিবরণ, আপনার একাধিক পণ্য থাকলে একাধিক দিতে পারেন, একটা হলে একটা দিতে পারেন, এখানে দিতে হয়। দেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এখানে অ্যাড বাটন ক্লিক করে করে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনি এখানে দিতে পারেন, আর যদি একটা হয়তো একটাই। মনে রাখবেন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট বলতে বোঝাবে এই 2.1-এ যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আপনি অ্যাড করছেন, যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো এখানে অ্যাড করবেন না, এটা ব্যাংকের ভাষায় ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু ভ্যাটের ভাষায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট না। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দ্বারা দুইতে দেখবেন, অথবা বিধিতে দুইতে আছে, যে ব্যাংক অ্যাকাউন্ট বলতে ওই অ্যাকাউন্টকে বোঝাবে যে অ্যাকাউন্ট সম্পর্কে আপনি কম্পিউটার সিস্টেম অথবা কমিশনারকে অবহিত করছেন। তার মানে যেটা 2.1-এ দেন নাই বা কমিশনারকে অবহিত করেন না, এটা ভ্যাটের ভাষায় ব্যাংক অ্যাকাউন্ট না। ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন করলে আপনার রেয়াত বাতিল হবে। তো এখানে আপনার সকল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ইনফরমেশন অ্যাবাউট ওনার, এখান থেকে আপনি ওনারের ইনফরমেশন দিতে পারেন, একাধিক ওনার হলে অ্যাড বাটন ক্লিক করে করে ওনারের তথ্য দিতে পারেন, ইটিন, নাম, ওনারের টাইপ বা ডেজিগনেশন, কত পার্সেন্ট শেয়ার হোল্ডার, হ্যাঁ এনআইডি, এগুলো আপনি দিতে পারেন। একাধিক হলে একাধিক তথ্য আপনার দেওয়ার সুযোগ আছে। দেন এখানে হলো বিজনেস অপারেশনের তথ্য, লাস্ট 12 মাসে আপনার কত টার্ন ওভার ছিল। যদি নতুন হয়ে থাকে তাহলে এটা জিরো দিতে হবে, আর যদি পুরাতন হয়ে থাকে কত ছিল, আর পরবর্তী 12 মাসে আপনার প্রজেক্টের টার্ন ওভার কত সেটা আপনি এনে দিতে পারেন। আপনার প্রতিষ্ঠানের নাম্বার অফ এমপ্লয়ি কত সেটা দিতে পারেন। আপনি কোনো জিরো রেটেড সাপ্লাই করলে ইয়েস, আর না করলে জিরো, আর এক্সামটেড হলে ইয়েস, আর এক্সামটেড না হলে জিরো। এর পরবর্তীতে এসে আপনি যদি উৎপাদনকারী হয়ে থাকেন, আপনার মেজর ক্যাপিটাল মেশিনারি যেখানে করতে হয়, মেশিনারিজের নাম, এইচএস কোড, ভ্যালু, প্রোডাকশন ক্যাপাসিটি, ফিজিক্যাল কন্ডিশন, নতুন নাকি পুরাতন। তাহলে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে, অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন নাই।
আবার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আরো একটা তথ্য প্রয়োজন হয়, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের তথ্য, মানে যে সহগটা আপনি পরে ঘোষণা দিবেন এটা একটা সামারি তথ্য এখানে দিতে হয়। তথ্যটা কি, আপনার ফিনিশ গুডের নাম এবং এটার সেলের ইউনিট, এটার ক্ষেত্রে কি র মেটেরিয়ালস লাগে, মেজর র মেটেরিয়ালসটা কি, র মেটেরিয়ালসের এসএস কোড কি, কি পরিমাণ লাগে, আপনাকে বেসিক কিছু তথ্য এখানে দিতে হয়। তাহলে ম্যানুফ্যাকচারিং এর বিল নিবন্ধনের আবেদনের আগেই কিন্তু আপনার সাথে এই প্রাথমিক তথ্যগুলা কালেক্ট করে নিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো অথরাইজেশন। অনেক সময় আমরা বিল নিবন্ধন নেওয়ার সময় এই অথরাইজেশনের সঠিক তথ্যটা আমরা দিই না। এই জন্য ড্রপ ডাউন লিস্টে আমরা প্রতিষ্ঠানকে পাই না বা রিটার্ন দাখিল করতে পারি না। আপনাকে এখানে অবশ্যই সাইন আপের সময় যে তথ্যগুলো দিবেন সে অনুযায়ী নাম, ডেজিগনেশন, এনআইডি, টিন নাম্বার, ফোন নাম্বার, সরি এনআইডি এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস হুবহু সেম হইতে হবে। আপনার মোবাইল দুইটা আছে, একটা দিয়ে সাইন আপ করছেন, এখানে আরেকটা দিয়ে দিচ্ছেন, আপনার কিন্তু ড্রপ ডাউন লিস্টে আর প্রতিষ্ঠানের নাম আসবে না, আপনি রিটার্ন দিতে পারবেন না। অথবা আপনি ইমেল অ্যাড্রেসটা অন্য একটা দিয়ে দিচ্ছেন, তাহলেও কিন্তু হবে না। বা আপনার এনআইডি নাম্বারটা মিলছে না, তাহলেও হবে না। আর এখানে আপনি চাইলে একাধিক পার্সনকে অথরাইজেশন হিসেবে অ্যাড করতে পারেন। আর যদি অন্যদিকে দেখেন যে এই অথরাইজেশনের কোনো কারণে সঠিক হয়নি, আপনি প্রতিষ্ঠানের অ্যাক্সেস পাচ্ছেন না, তাহলে করণীয় কি? তাহলেও বিভাগীয় কর্মকর্তার কাছে 2.4-এ আবেদন করলে উনি আপনার এটাকে ঠিক করে দিবে। সবশেষ হলো ডিক্লারেশন। আপনার ডেজিগনেশন সহ দিয়ে আপনার নাম, এই যে ডিক্লারেশন দিতে হয়, এবং সবার শেষে সংশ্লিষ্ট অ্যাটাচমেন্ট গুলো দিতে হয়, যেমন টিন সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে অ্যাটাচমেন্ট দিতে হয়, এনআইডি দিতে হয়, ব্যাংক সলভেন্সি দিতে হয়, ট্রেড লাইসেন্স দিতে হয়। অনেক সময় যদি হয়ে থাকেন, কনসালটেন্ট হয়ে থাকেন, আপনার ট্রেড লাইসেন্স না দিলেও হয়। আইআরসি ইআরসি থাকলে সেটা দিতে হয়, লেআউট প্ল্যান দিতে হয়, মেশিনারি লিজ দিতে হয়, এগুলো উৎপাদনকারীর ক্ষেত্রে। ট্রেডারের ক্ষেত্রে এগুলো লাগবে না। আবার আপনার যদি রেন্টাল ডিড প্রয়োজন হয়, রেন্টাল ডিডও আপনাকে দিতে হয়। আর যদি রেন্টাল ডিড না হয়ে আপনার নিজের জায়গা হয়, এখানে একটা ডিক্লারেশন দিতে হয় যেটা আমার নিজের জায়গা, বাট এখানে একটা বাধ্যতামূলক ডকুমেন্ট দিতে হয়। এভাবে আপনি আবেদনটা মোটামুটি ফিল আপ করে যদি দেখেন যে সঠিক হয়েছে কিনা, আপনি চেক বাটনে ক্লিক করলে এখানে আপনার ইরর গুলাকে দেখাবে। তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই একটা আইডি ওপেন করে এই 2.1টা নিজেরা নিজেরা ফিল আপ করবেন, সাবমিট করবেন না, সেভ ড্রাফট রেখে দিবেন। তাতে আপনার নিজের শিখা হবে। যারা আমাদের ফিজিক্যাল বেসে ভর্তি হয়, আমরা কিন্তু সবাইকে এই হোমওয়ার্কটা করাই।